2025 সাল উত্তরপ্রদেশ। 11ই অগস্ট সকালে খড়পুরি গ্রাম এলাকার কয়েকজন কৃষক তাদের মাঠের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তারা একটি পানির নালার পাশে ঝোপঝাড়ের মধ্যে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সেই দৃশ্য দেখে তারা স্তম্ভিত হয়ে যান। খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। এরই মধ্যে একজন গ্রামবাসী মেইনপুরি কোতোয়ালি থানাতে খবর দেন। খবর পেয়ে এসএসআই রাজেন্দর সিং পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেখানে তিনি ঝোপের মধ্যে মহিলার মৃতদেহ দেখতে পান এবং চারপাশে মানুষের ভিড় লক্ষ্য করেন। ঘটনাটি খুনের সঙ্গে জড়িত হওয়ায় তিনি দ্রুত ঊর্ধ্বতন পুলিশ অধিকর্তাদের খবর দেন। কিছুক্ষণের মধ্যেই এসপি সিটি অরুণ কুমার এবং ডিএসপি সন্তোষ কুমার সিং ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডকে ডেকে পাঠায়। তদন্তে দেখা যায় মৃত মহিলার বয়স প্রায় 50 থেকে 52 বছর। তিনি লাল রঙের কুর্তা ও হলুদ সালোয়ার পরেছিলেন। গলায় একটি পার্স ঝুলছিল, হাতের কাছে একটি রুমাল পড়েছিল এবং কবজিতে লাল সুতো বাঁধা ছিল। আশ্চর্যের বিষয়, তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে মনে করা হয় তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। ডগ স্কোয়াডের কুকুরটি মৃতদেহ শুঁকে প্রথমে ঝোপের আশেপাশে ঘুরে, তারপর সেচের খালের ধারে পাড় ধরে নগলা গহিয়ার রাস্তার দিকে কিছুটা এগিয়ে নিয়ে আবার ফিরে আসে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে এবং ছবি তোলে। ইতিমধ্যেই শত শত মানুষ মৃতদেহটি দেখলেও কেউ তাকে চিনতে পারেনি। এতে স্পষ্ট হয়ে যায় ওই মহিলা স্থানীয় নন। তাকে সম্ভবত দূরের কোনো জায়গা থেকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী সম্ভবত তার পরিচিত কেউই। মহিলার পরিচয় না পাওয়ায় পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য জেলা হাসপাতাল মেইনপুরিতে পাঠায়, কিন্তু 72 ঘণ্টা পেরিয়ে গেলেও পরিচয় জানা যায়নি। শেষমেশ নিয়ম অনুযায়ী পোস্টমর্টেমের পর অজ্ঞাত মহিলা হিসেবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই ব্লাইন্ড মার্ডার কেসটি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এসপি অরুণ কুমার। তিনি দুটি বিশেষ পুলিশ টিম গঠন করেন, একটি ডিএসপি সন্তোষ কুমার সিংয়ের তত্ত্বাবধানে এবং অন্যটি সোয়াট টিমের প্রধান জিতেন্দ্র চান্দেলের নেতৃত্বে। তদন্তকারীরা শুধু মেইনপুরি নয়, পাশের ফারুখাবাদ এবং ইটাওয়া জেলাতেও খোঁজ শুরু করে। বিভিন্ন থানায় মহিলার ছবি ও বর্ণনা পাঠানো হয় এবং নিখোঁজ মধ্যবয়স্ক মহিলাদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। ডিএসপি সন্তোষ কুমার সিং তার বিশেষ দল ও গুপ্তচরদের সক্রিয় করেন, কিন্তু 10 দিন পেরিয়ে গেলেও মহিলার পরিচয় জানা যায়নি। সংবাদপত্রে এই ব্লাইন্ড মার্ডার নিয়ে লাগাতার খবর প্রকাশিত হতে থাকে এবং পুলিশের ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এতে পুলিশ কর্মকর্তারা আরও চাপের মধ্যে পড়ে যান। 23 অগস্ট 2025 তারিখে মেইনপুরি কোতোয়ালি থানার এসএসআই রাজেন্দ্র সিং ফারুখাবাদ জেলার রাজপুর থানা থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পান। সেখানে রানী সোমবাংশী নামে এক মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটি করেছিলেন তার স্বামী রাজপাল সিং, যিনি জেঠৌলি গ্রামের বাসিন্দা ছিলেন। রানী ছিলেন 4 সন্তানের মা এবং তার বয়স ছিল প্রায় 52 বছর। এই তথ্য পাওয়ার পর পুলিশ দল জেঠৌলি গ্রামে পৌঁছে রাজপাল সিংকে সঙ্গে নিয়ে আসে, যাতে তিনি মৃতদেহের পরিচয় নিশ্চিত করতে পারেন। যখন এসএসআই রাজেন্দ্র সিং মৃতদেহের ছবি রাজপালকে দেখান, তখন তিনি ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন, স্যার, এই ছবিটি আমার স্ত্রী রানীরই। তিনি জানান 10 অগস্ট সকাল প্রায় 9টার দিকে রানী ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। তখন থেকেই তিনি তাকে খুঁজছিলেন। পুলিশ জিজ্ঞেস করে, তুমি কি জানো তোমার স্ত্রীর হত্যা কে করেছে? রাজপাল বলেন, না স্যার, আমি জানি না কে বা কেন রানীকে হত্যা করেছে। পুলিশ আরও জানতে চায়, কারো সঙ্গে কোনো শত্রুতা বা টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল কি? রাজপাল জানান তিনি একজন সাধারণ কৃষক, কারো সঙ্গে তার কোনো ঝামেলা নেই। পরে পুলিশ জানতে চায়, রানীর কোনো বিশেষ পরিচিত ব্যক্তি ছিল কি বা বাড়িতে কেউ আসত কি? রাজপাল জানান এমন কেউ ছিল না। এরপর এসএসআই রাজেন্দ্র সিং জানতে চান, রানীর কাছে মোবাইল ফোন ছিল কি? রাজপাল বলেন, হ্যাঁ স্যার ছিল, কিন্তু এখন ফোনটি বন্ধ। আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। এরপর পুলিশ রানীর মোবাইল নম্বর নিয়ে তার কল ডিটেলস বের করে। সেখানে দেখা যায় রানী নিয়মিত একটি নির্দিষ্ট নম্বরে কথা বলতেন এবং শেষ কলটিও সেই নম্বর থেকেই এসেছিল। পুলিশ যখন সেই নম্বরটি ট্রেস করে, তখন জানা যায় সেটি কিশোরপুর গ্রামের অরুণ সিং রাজপুতের নামে রেজিস্টার করা। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কিশোরপুর গ্রামে অরুণের বাড়িতে হানা দেয়, কিন্তু সে বাড়িতে ছিল না।
তার বাবা মুন্না রাজপুত জানান অরুণ গুড়গাঁওয়ে থাকে এবং ট্যাঙ্কার চালানোর কাজ করে। এরপর পুলিশ সার্ভেইল্যান্সের সাহায্যে গুড়গাঁও পৌঁছে 1 সেপ্টেম্বর 2025 রাতে অরুণকে গ্রেপ্তার করে। অরুণকে মেনপুরি কোতোয়ালি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু কড়া জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়ে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে যে চাঞ্চল্যকর কাহিনী সামনে আসে তা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। ফররুখাবাদ জেলা নানা কারণে পরিচিত। এখানে বিড়ি ও তামাকের ব্যবসা বড় আকারে হয়, আলুর উৎপাদনও প্রচুর, আর এখানকার নানান ধরনের নমকিন গোটা উত্তরপ্রদেশে বিখ্যাত। এই জেলার রাজপুর থানা এলাকার অন্তর্গত জেঠাউলি গ্রামেই থাকতেন রাজপাল সিং সোমবংশে। তার স্ত্রীর নাম ছিল রানী সোমবংশে। তাদের 4টি সন্তান, 2 ছেলে ও 2 মেয়ে। রাজপাল পেশায় একজন কৃষক ছিলেন। তার প্রায় 10 বিঘা উর্বর জমি ছিল, যেখানে আলু, চিনেবাদাম, ভুট্টা ও গমের ভালো ফলন হতো। রাজপাল ও রানী তাদের সন্তানদের খুব ভালোবাসতেন এবং ছেলে মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। সন্তানদের সব ইচ্ছা পূরণের চেষ্টা করতেন এবং পড়াশোনার প্রতিও যথেষ্ট গুরুত্ব দিতেন। তাদের ছেলেরা শিক্ষক হতে চেয়েছিল আর মেয়েরা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। রাজপাল ছিলেন সরল ও কম শিক্ষিত মানুষ। তার জীবনযাপন ও কথাবার্তা ছিল একেবারে সাধারণ। অন্যদিকে রানী ছিলেন শিক্ষিত, চটপটে এবং বেশ আধুনিক মানসিকতার। তিনি সবসময় সাজগোজ করে থাকতেন এবং নামের মতোই বাড়িতে নিজের কর্তৃত্ব বজায় রাখতেন। রাজপাল যা উপার্জন করতেন সব টাকা রানীর হাতে তুলে দিতেন। সংসারের পুরো দায়িত্ব ছিল রানীর ওপর। সন্তানদের পড়াশোনা, জমিতে বীজ, সার, শ্রমিকদের খরচ সবকিছুই তিনি সামলাতেন। রাজপাল কেবল নিজের বিড়ি ও তামাকের খরচটাই পেতেন। সংসারে তার অবস্থান অনেকটা কলহুর বলদের মতো হয়ে গিয়েছিল। রানীর উপর রাজপালের কোনো প্রভাব ছিল না। তিনি কখনোই রানীর বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। রানী ছিলেন খোলামেলা ও কিছুটা অহংকারী স্বভাবের। তিনি নিজেই বাজারে যেতেন এবং জিনিসপত্র কিনতেন। এর ফলে প্রতিবেশীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে রাজপাল জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে ব্যক্তিগত চাহিদা প্রায় শেষ হয়ে যায়। তিনি সারাদিন মাঠে কাজ করতেন এবং রাতে খেয়ে ঘুমিয়ে পড়তেন। অন্যদিকে 4 সন্তানের মা হয়েও রানী নিজেকে এখনও তরুণী ভাবতেন। তিনি নিয়মিত সাজগোজ করতেন। সংসারের সব ধরনের আরামায়েশ থাকলেও দাম্পত্য সুখ থেকে তিনি বঞ্চিত ছিলেন। তার মনে এক ধরনের শূন্যতা কাজ করত। তিনি চাইতেন কেউ তার জীবনে আসুক এবং তার অনুভূতিগুলোকে নতুন করে জাগিয়ে তুলুক। কখনো কখনো তিনি দ্বিতীয় বিয়ের কথাও ভাবতেন, কিন্তু উপযুক্ত কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়তেন। এই একাকিত্ব কাটাতে রানী মোবাইল ফোনে বেশি সময় কাটাতে শুরু করেন। বিশেষ করে ইনস্টাগ্রাম ব্যবহার করতে তিনি খুব পছন্দ করতেন। তিনি নিজের এডিট করা ছবি সেখানে পোস্ট করতেন, যাতে তাকে কম বয়সী ও আরও আকর্ষণীয় দেখায়। রানী চাইতেন কোনো তরুণ তার ছবি দেখে তাকে পছন্দ করুক এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক। তার বিশ্বাস ছিল একদিন না একদিন এই ইচ্ছা পূরণ হবেই। সেই আশায় তিনি দিন কাটাতে থাকেন। একদিন অরুণ রাজপুতের নজরে রানী সোমবংশীর ইনস্টাগ্রামের ছবি পড়ে। ছবি দেখে তাকে পছন্দ করে ফেলে এবং মনে করে এই তার স্বপ্নের নারী। সে রানীকে ফলো করে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রানী সেই রিকোয়েস্ট গ্রহণ করে নেন। এরপর দুজনের মধ্যে ইনস্টাগ্রামে বন্ধুত্ব গড়ে ওঠে এবং চ্যাটিং শুরু হয়। অরুণ রাজপুত মেনপুরি জেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা ছিল। তার বাবা মুন্না রাজপুত একজন কৃষক। 3 ভাই বোনের মধ্যে অরুণ ছিল সবচেয়ে ছোট। পড়াশোনা বা কৃষিকাজ কোনোটাতেই তার মন বসত না। তাই সে ড্রাইভিং শিখে ড্রাইভার হয়ে যায়। পরে সে গ্রাম ছেড়ে গুড়গাঁও চলে যায় এবং সেখানে ট্যাঙ্কার চালাতে শুরু করে। ধীরে ধীরে অরুণ ও রানীর বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। প্রতিদিন ইনস্টাগ্রামে তাদের চ্যাট চলতে থাকে। নিজের আসল বয়স লুকাতে রানী বিভিন্ন ফিল্টার অ্যাপ ব্যবহার করতেন, যাতে নিজেকে কম বয়সী দেখাতে পারেন। প্রায় 1 বছর ধরে তাদের এই যোগাযোগ চলতে থাকে। এরপর তারা একে অপরের মোবাইল নম্বরও শেয়ার করে। তখন ইনস্টাগ্রামের পাশাপাশি ফোনেও তাদের কথা বলা শুরু হয়। রানী প্রায়ই রাতের বেলা অরুণকে ফোন করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হলে সামনাসামনি দেখা করার ইচ্ছা জাগে। একদিন ফোনে কথা বলতে বলতে অরুণ রানীকে বলে সে তার সঙ্গে দেখা করতে চায়। রানী তাতেও সম্মতি জানায় এবং বলে যখন ইচ্ছা চলে আসো। অরুণ খুবই উদ্গ্রীব ছিল রানীর সঙ্গে দেখা করার জন্য। তাই মাত্র 3 দিনের মধ্যেই সে মেইনপুরি থেকে ফররুখাবাদ পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে রানীকে ফোন করে জানায় যে সে এসে গেছে এবং যাত্রী হোটেলে অবস্থান করছে। পরদিন দেখা করার জন্য সে রানীকে আমন্ত্রণ জানায়। রানী জানায় সে পরদিন সকাল 10টার মধ্যে হোটেলে পৌঁছে যাবে এবং একসঙ্গে নাস্তা ও দুপুরের খাবার খাবে।
নির্ধারিত সময় অনুযায়ী রানী সকাল ৯টার মধ্যেই হোটেলে পৌঁছে যায়। কিন্তু যখন হোটেলের ঘরে অরুণ প্রথমবার রানীকে সামনে থেকে দেখে, তখন সে হতবাক হয়ে যায়। ইনস্টাগ্রামে যাকে সে দেখেছিল, বাস্তবে রানী তার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি বয়সে অনেক বেশি দেখাচ্ছিলেন। মেকআপ দিয়ে বয়স ঢাকার চেষ্টা করলেও মুখের বলিরেখা আসল সত্য প্রকাশ করে দিচ্ছিল। অরুণ তখন বুঝতে পারে প্রেমের নামে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এডিট করা ছবি ব্যবহার করে তাকে বিভ্রান্ত করা হয়েছে। এই উপলব্ধির পর তার মনে রানীর প্রতি ঘৃণা জন্মায়। তবে সে নিজের অনুভূতি গোপন রেখে বাইরে থেকে স্বাভাবিক ও ভালোবাসার ভান করে কথাবার্তা চালিয়ে যেতে থাকে। অরুণ কোনোভাবেই রানীকে বুঝতে দেয়নি যে তার ভেতরে কী ধরনের অস্থিরতা চলছে। একদিকে রানীকে দেখে সে হতাশ হয়ে পড়েছিল, অন্যদিকে রানী সোমবংশী ২৫ বছরের যুবক অরুণ রাজপুতকে দেখে ভীষণ খুশি হয়েছিল। রানী মনে মনে ভাবতে শুরু করল, অরুণের মতো একজন তরুণকে বিয়ে করে সে তার সব স্বপ্ন পূরণ করতে পারবে এবং তার একঘেয়ে জীবনে আবার নতুন রং ফিরে আসবে। সেদিন রানী অরুণের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিল এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়। কয়েক ঘন্টা হোটেলে থাকার পর সে বাড়ি ফিরে আসে। সেদিন রানী খুবই আনন্দিত ছিল। সারা রাত সে অরুণের কথাই ভাবতে থাকে এবং তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অন্যদিকে অরুণ যখন বাড়ি ফিরে যায়, তখন তার মনে হয় যেন সব কিছু নষ্ট হয়ে গেছে। সে বুঝতে পারে রানীর মতো মধ্যবয়সী একজন মহিলাকে সে কখনোই বিয়ে করতে পারবে না। তার মনে হয় রানী প্রেমের নামে তাকে প্রতারণা করেছে। এই কারণেই সে সিদ্ধান্ত নেয়, ভালোবাসার বদলে সে রানীর কাছ থেকে টাকা আদায় করবে। আর যদি রানী রাজি না হয়, তাহলে ধীরে ধীরে দূরত্ব তৈরি করবে। এরপর যখন অরুণ আবার রানীর সঙ্গে হোটেলে দেখা করে, তখন সে অভিনয় করে খুব ভালোবাসার কথা বলতে থাকে, আবার ঘনিষ্ঠ হয় এবং তারপর কোনো না কোনো অজুহাতে রানীর কাছ থেকে টাকা চাইতে থাকে। বিয়ের স্বপ্নে বিভোর রানী কোনো কিছু না ভেবেই তাকে টাকা দিতে শুরু করে। এইভাবে বিষয়টি নিয়মিত চলতে থাকে। যখনই অরুণ আসত, সে হোটেলে রানীর সঙ্গে সময় কাটাতো এবং তারপর টাকা নিয়ে চলে যেত। এভাবে সে রানীর কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে ফেলে। এদিকে কিছুদিন ধরে রানী অরুণের ওপর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, কিন্তু অরুণ প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেত। যখন রানী সন্দেহ করতে শুরু করে, তখন সে অরুণকে হুমকি দেয়, হয় তুমি আমাকে বিয়ে করবে, না হলে সব টাকা ফেরত দেবে, না হলে আমি পুলিশে অভিযোগ করে তোমাকে এবং তোমার পরিবারকে জেলে পাঠাবো। এই হুমকিতে অরুণ ভয় পেয়ে যায় এবং বলে, রানী, তুমি এসব কি বলছো? তুমি যেমন বলবে আমি তেমনই করব। আমাকে শুধু একটু সময় দাও, আমি তোমাকে বিয়ে করব। রানী তখন বলে, ঠিক আছে, আমি মজা করছিলাম, তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম। অরুণ ভয়ে এমন কথা বললেও বাস্তবে সে জানত এই বিয়ে তার পক্ষে সম্ভব নয়, কারণ রানী তার থেকে অনেক বড় বয়সের ছিল, আর তার পরিবারও তাকে মেনে নিত না। তার ওপর সমাজে মান-সম্মান হারানোর ভয়ও ছিল। এইভাবে বিয়ের চাপ, টাকা ফেরত দেওয়ার দাবি এবং জেলে পাঠানোর হুমকিতে অরুণ রাজপুত পুরোপুরি অস্থির হয়ে পড়ে। তার রাতের ঘুম ও দিনের শান্তি সবই নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সে রানীকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরিকল্পনা করে। ৮ অগস্ট ২০২৫-এ রানী সোমবংশী ফোনে অরুণকে আবারও চাপ দেয়, দ্রুত বিয়ে করো, না হলে টাকা ফেরত দাও। তখন সে অরুণকে বোঝায় যে সে তাকে খুব ভালোবাসে এবং বিয়ে করতেও রাজি। সে রানীকে বলে ১০ অগস্ট মেইনপুরীতে এসে ভামবত চৌরাস্তায় দেখা করতে, তারপর তারা বিয়ের পরিকল্পনা করবে। ৯ অগস্ট রানী তার শ্বশুরবাড়ি জেঠৌলি গ্রাম থেকে বোনের বাড়ি খেড়া গ্রামে যায়। এরপর ১০ অগস্ট সে মেইনপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। অরুণের কথায় ভরসা করে রানী খুব খুশি ছিল। ১০ অগস্ট দুপুর প্রায় ১:৩০ দিকে সে ভামবত চৌরাস্তায় পৌঁছে যায়। সেখানে অরুণ আগে থেকেই অপেক্ষা করছিল। দুজন একসাথে একটি রেস্টুরেন্টে চা নাস্তা করে। তারপর তারা খড়পড়ি বাম্বা এলাকার দিকে যায় এবং একটি নির্জন জায়গায় গাছের নিচে বসে কথা বলতে শুরু করে। কথোপকথনের সময় রানী আবার বিয়ের জন্য জেদ ধরে এবং দিন তারিখ ঠিক করতে বলে। এই কথা শুনে অরুণ রেগে যায়। সে রানীর ওড়না তুলে তার গলায় পেঁচিয়ে জোরে চেপে ধরে। সে ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখে যতক্ষণ না রানীর শ্বাস বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যু হয়। রানীকে হত্যার পর অরুণ তার মৃতদেহ পাশের ঝোপে লুকিয়ে রাখে। রানীর মোবাইল থেকে সিম কার্ড খুলে ভেঙে সেচের খালে ফেলে দেয়, মোবাইলটি পাথর দিয়ে ভেঙে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে এবং ওড়নাটিও পাতার নিচে চাপা দিয়ে দেয়। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা পর্যন্ত রানী বাড়ি না ফেরায় তার স্বামী রাজপাল চিন্তিত হয়ে পড়েন। তিনি বারবার ফোন করার চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ পান। পুরো রাত তিনি উদ্বেগে কাটান এবং পরদিন থেকে খোঁজাখুঁজি শুরু করেন।
কয়েকদিন খোঁজার পরও কোনো তথ্য না পেয়ে তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে অভিযুক্ত অরুণ রাজপুতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রানীকে হত্যার কথা স্বীকার করে। শুধু তাই নয়, তার দেখানো মতে পুলিশ রানীর ভাঙা মোবাইল ফোন উদ্ধার করে। অরুণ সিম কার্ডটি ভেঙে সেচের খালে ফেলে দিয়েছিল এবং মোবাইলটি ঝোপে লুকিয়ে রেখেছিল। এছাড়াও পুলিশ সেই ওড়নাটিও উদ্ধার করে যেটি দিয়ে অরুণ রানীর গলা টিপে হত্যা করেছিল। রাজেন্দ্র সিং এই ব্লাইন্ড মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং খুনিকে গ্রেফতার করার তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর অরুণ কুমার এবং সন্তোষ কুমার সিং পুলিশ সভাগারে একটি প্রেস কনফারেন্স করে রানী হত্যাকাণ্ডের পর্দাফাঁস করেন। যেহেতু অরুণ কুমার রাজপুত হত্যার কথা স্বীকার করে এবং হত্যায় ব্যবহৃত ওড়নাটিও উদ্ধার হয়, তাই ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের ধারা 103, 228 ও অন্যান্য প্রযোজ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগভাবে গ্রেফতার করা হয় এবং 3 সেপ্টেম্বর 2025 তাকে মেইনপুরি আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়। এই ধরনের ঘটনার মাধ্যমে আমাদের শেখা উচিত, অপরিচিত মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার আগে সতর্ক থাকা খুবই জরুরি।